বলেছে এই দুইটা সাবজেক্ট টানলে এইসব জুলাই টুলাই সনদ আমি মাঠলো দেব, আমি এই করব, এবং তার সাথে যোগ দিয়েছে বাংলাদেশের নাফরমান মুনাফেক ভারতীয় তল্পি বাহকরা। উনি এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারেন নাই। এবং উনি যখন জুলাই সনদ পাঠ করে এনসিপি তথাকথিত যোদ্ধারাও ঢাকা ছিল না, দুইটা। আর সেনাপ্রধান মির্জাফরের সত্যিকার অর্থে শক্তিটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান মির্জাফরের সত্যিকার অর্থ কি বড় বড় গান আর বন্দুক? নো, কারণ ওগুলো অকার্য। পৃথিবীতে আপনারা একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সবার অনেক কান্ট্রিতে নিউক্লিয়ার ওয়েপন আছে। অ্যাজ অফ টুডে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার ওয়েপন কে ব্যবহার করছে? কেউ করে না। সব আছে অনেক কান্ট্রিতে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপনের ব্যবহার হচ্ছে না। সেনাপ্রধান মির্জাফরের কাছে অনেক আগ্নেয়াস্ত্র আছে, কিন্তু এটা ব্যবহার করার মতো হ্যাডাম, ট্রেনিং, দূরদর্শিতা অথবা এটা ব্যবহার করার মতো ক্ষমতা ওয়াকারের নাই। তাহলে ওয়াকারের ক্ষমতা কি? ওয়াকারের মেইন ক্ষমতা, মেস্টেসি পাওয়ার। আপনাদেরকে বলি, ক্যাবিনেটের সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওটা যার নিয়ন্ত্রণে থাকে, পুলিশ যার নিয়ন্ত্রণে থাকে, বিজেপি যার নিয়ন্ত্রণে থাকে, এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যার নিয়ন্ত্রণে থাকে, he become the most powerful. ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কতগুলা ল্যাঙ্গট পরা হারামজাদা আছে। এই হারামজাদা নপুংসক, এরা কি জানে? এরা কি জানে কাহিনী কি? এরা জানে না, এদের কোনো ধারণাও নাই। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। বিএনপির এক সময় সেনাপ্রধান ছিল 2002 সালে। চিটাগংয়ে একটা ড্রামা করা হয়েছে জনসমক্ষে, কেউ টেরও পান নাই কাহিনী কি। ওখানে একটা ড্রামা হয়েছে, আমি এই ড্রামাটা নিয়েও কথা বলবো, যার সাথে সেনাপ্রধান মির্জাফর জড়িত। এখন দেশের সার্বিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার পাওয়ার কনসলিডেট করতে না পারে, এত জনসমর্থন থাকার পরেও, ঠিক যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত জনসমর্থন থাকার পরেও তার ল্যাঙ্গট পরে রয়ের সাপোর্ট দরকার, ল্যাঙ্গট পরে ভারতীয় সাপোর্ট দরকার, ল্যাঙ্গট পরে রয়ের আশীর্বাদ নেওয়া দরকার, আওয়ামী লীগের পাছায় তেল মাখা দরকার। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাম ওয়ান অফ দ্যাম। সে কারো পাছায় তেল মারে নাই, কিন্তু এত জনসমর্থনকে কাজে লাগাতে পারে নাই। তার একটা যুক্তি আছে, ওয়েল আমি 100% অ্যাচিভ করতে পারবো না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তি। আমি 100% অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমি 70% অ্যাচিভ করব। আমি কি ওইটার সাথে একমত? জি, আমি একমত। 100% অ্যাচিভমেন্ট কোন সরকারের দ্বারা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই গ্যারাকল তৈরি করেছেন, ওই গ্যারাকলে পরে সেনাপ্রধান মির্জাফরকে তার অথরিটিকে চ্যালেঞ্জ করে সে পুরো প্রতিরক্ষা মন্ত্রণালয় পাওয়ারকে উনি কনসলিডেট করতে পারে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতাকেও উনি কনসলিডেট করতে পারে নাই। যার খেসারত বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, শাপলা চত্বরের বিচার হবে না, চিটাগংয়ে একজন সেনা প্রধানকে মেরে ফেলার পরে তাকে পোস্টমর্টেম করতে দেওয়া হবে না, এটা নিয়ে কাউকে কথাও বলতে দেওয়া হবে না। প্রদীপ ওর ফাঁসিও হবে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে, আপনাকে, সবাইকে যদি বুঝায় যে আমি 100% অ্যাচিভ করতে পারবো না, কিন্তু 75-80% পারবো। এখন ভাইটাল কিন্তু ওই 20% যেটা বাংলাদেশের জনগণ চায়, ভারতীয় আগ্রাসনবাদ বাংলাদেশ থেকে তাড়াতে হবে, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূস টাচও করতে পারে না। দর্শকবৃন্দ, আজকের এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো একজন সম্মানিত গেস্ট, যার নাম আমি বহুবার এই শোতে মেনশন করেছি। তাকে বলেছি আপনি আসেন আমার সাথে কথা বলেন, রাজি হন নাই। উনি এখানকার গভর্নমেন্টের একটা জব করেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচে, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচে উনি কমিশন পেয়েছেন। অত্যন্ত সজ্জন এক ভদ্রলোক মানুষ, যাকে খুব গর্বের সাথে আন্তরিকতা দিয়ে বলি উনি আমার বড় ভাই। তো আজকে ওনাকে আমি ইনভাইট করেছি এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আমি কথা বলবো। আসুন আমি আমার গেস্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। মেজর শেখ জালাল উদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেইভাবে আমাকে উপস্থাপনা করলেন, আশা করি আমি সকলের আশা পূরণে আমার প্রতি যা এক্সপেকটেশন সেটা যাতে প্রদর্শন করতে পারি সেই কামনা করছি। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। মেজর জালাল, আপনার বিখ্যাত, আপনার ব্যাচে বিখ্যাত দুইজন মানুষ যাদের সাথে আপনি একত্রে ট্রেনিং করেছেন, একত্রে চাকরি করেছেন, এবং তাদের সাথে সোশ্যালি আপনি এখনো সোশ্যালাইজ করেন, কিন্তু তাদের জীবন আপনার জীবন আপনার জীবন। তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, আপনি একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি পোষণ করেন অনেক বিষয়, কখনো একমত হন, কখনো তাদের সাথে একমত হন না। প্রথম এক ব্যক্তি যার সাথে আপনি ক্লোজ, আপনার ব্যাচমেট, সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ, এবং বর্তমানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা জন জাহাঙ্গীর, আপনি তাদের সাথে একত্রে কমিশন পাওয়া একজন অফিসার। আপনাকে আমি প্রথম অকওয়ার্ড পজিশনে ফেলে দেওয়ার জন্য না, ব্যক্তি জালাল আহমেদের একটা কমেন্টারি চাইব। আপনি কি মনে করেন জেনারেল জাহাঙ্গীর ভালো কাজ করছে এবং ইন্ডিপেন্ডেন্টলি কোন প্রকার ইনফ্লুয়েন্স ছাড়া উনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারছে? আপনার মনে হয় কি উনি একজন সজ্জন মানুষ, একজন সৎ মানুষ? এই কথাটা আপনার কাছ থেকে আমি বহুবার শুনেছি। তারপরে যদি আপনি আপনার একটা রিভিউ দেন আপনার নিজের বন্ধুর উপরে। ওয়েল, এটা একটা বেশ ডিফিকাল্ট কোয়েশ্চেন। তবে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম কথা যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর শুরু থেকেই অত্যন্ত ভালো একজন ক্যাডেট, একজন অফিসার, জুনিয়র অফিসার থেকে আস্তে আস্তে আপনি জানেন বিভিন্ন প্রতিকূলতা কম্পিটিশনের মাধ্যমে আস্তে আস্তে উপরে যেতে হয়। সে তার এই সমস্ত কম্পিটিশনে তার স্বাক্ষর রেখেই আস্তে আস্তে গেছেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত যাওয়া, এবং এর মাঝখানে উনি পিডিআর এর চিফও ছিলেন। ভালো ভালো প্রাইজ পোস্টিং, কম্পিটিটিভ পোস্টিংয়ে উনি কাজকর্ম করেছেন আর্মিতে। তবে বর্তমান যে দায়িত্বে উনি আছেন, এই দায়িত্বটা একেবারে খুবই একটা ডিফিকাল্ট, একটা কঠিন একটা দায়িত্ব। একটুখানি আমি বলি আমার মত, সেটা হচ্ছে যদি এটা গতানুগতিক ডেমোক্রেটিক সিস্টেমের গভর্নমেন্ট হতো তাহলে একরকম হতো। আমার মতে এই সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারই বলুক আর যাই বলুক না কেন, এটা একটা বিপ্লবী সরকার। এই সরকার গঠিত হয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে, অব্যবহিত পর। আমাদের জানা মতে উনি তখন ফ্রান্সে ছিলেন,
এবং উনি এখান থেকে শুনলেন যে ওনাকে এই সরকার প্রধান ডক্টর ইউনূসকে সরকার প্রধান হয়ে আসতে হবে। এইভাবে সরকার গঠন হওয়ার পরে যেই স্পিরিটটা এই সরকারের মধ্যে থাকার কথা ছিল, শুরুতে আমার মনে হয় সেই বিপ্লবী টাচ, বিপ্লবী ফ্লেভার এই সরকারের মধ্যে নাই শুরু থেকে। নাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুটোর উপরে এত বেশি চাপ এবং জনগণের এত এত উচ্চ আকাঙ্ক্ষা তাদের কাছ থেকে, সেইটা পূরণ করার জন্য দুটো ক্ষেত্রেই কিন্তু এই সরকারে সেই রকম বিপ্লবী ফ্লেভারের কোনো ব্যক্তি এখানে আমি দেখছি। এবং পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়াতে যা দেখি তাতেও এইটার প্রমাণ পাই না যে আইনের দিক থেকে আইন মন্ত্রণালয় ভালো কাজ করেছে, অথবা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এরকম আইন শৃঙ্খলা রক্ষার কাজে দক্ষতা দেখাবে, সেই রকম দক্ষতা আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমার বন্ধুবর অত্যন্ত সফল একজন সেনা কর্মকর্তা, কিন্তু ওখানে যে কমপ্লেক্স সিচুয়েশন, এই সিচুয়েশনে যা দরকার ছিল সেটা হলো হ্যান্ডলিং সিচুয়েশন উইথ আয়রন হ্যান্ড। এখানে মানুষের মন জয় করার কোনো সুযোগ নাই, কার মন জয় করবে? সুতরাং এই যে অত্যাচারগুলো হয়েছে, হত্যা হয়েছে, এই যে পার্সোনাল পারসিকিউশনগুলো হয়েছে, এগুলির শুধু বিচারই নয়, ইমিডিয়েট তাৎক্ষণিক বিচার করা উচিত, তাহলে যদি জনগণের মনে শান্তি আসে। কিন্তু সেটা আমি দেখছি না। এবং আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করছে, একটার পর একটা ঘটনা ঘটছে, এগুলো এক ধরনের মানুষ যারা পরাজিত শক্তি বলে জানে, তারা তাদের লোক দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে এইগুলো একটার পর একটা করে যাচ্ছে। মেজর জালাল, সাবজেক্টটা কি এটা হতে পারে যে যে এলিমেন্টটা ওনার দরকার, ইন্ডিপেন্ডেন্টলি একজন মানুষ দেখে যে দেশের সংবিধান অনুযায়ী এই বিচারগুলো করা দরকার, কিন্তু প্রোটোকলে উনি পেরে উঠছেন না, ওনাকে আটকে দেওয়া হচ্ছে যে এরপরে এখানে যাওয়া যাবে না। সাবজেক্টটা কি, ওনাকে আপনি যতটুকু চিনেন ব্যক্তি হিসাবে, উনি দেখার পরে কাজ করবেন না এমন মানুষ তো উনি না। শুধু আপনি না, আমাকে আরো কয়েকজনে বলেছে যে মানুষ হিসাবে সে সৎ, কিন্তু তাকে যদি বলে দেওয়া হয় এটা তুমি ক্রস করবা না, আপনি মনে করেন কিনা ওটা ক্রস করার ক্ষমতা বা হ্যাডাম, উনি বলবে হেল উইথ মাই জব, তুমি আমারে করতে দিতেছো না, আমি এখান থেকে গেলাম। এখন এটাও করতে পারে। অন দা আদার হ্যান্ড, থিওরি অফ কনফুসিয়াস, এখন উনি যদি রাগ হইয়া চলে যায় তাহলে দেশের জন্য তো করার আর ওনার কোনো সুযোগ নাই, এই বয়সে তো আর উনি রাজনীতি করবে না। আপনি আমার এই মন্তব্যটা কিভাবে ইভালুয়েট করবেন? না, আপনি সঠিক ধরেছেন। সেটা হচ্ছে যে আমি তো ওর ক্ষমতা গ্রহণের পরে ওর সাথে তো এইভাবে যোগাযোগ হয় না। আর তবে কর্মক্ষেত্রে যা দেখছি, সিচুয়েশন যেভাবে হ্যান্ডেল করছে, তাতে মনে হচ্ছে তার কোথাও যেন একটু বাধ্যবাধকতা আছে, যেটা আমরা অদৃশ্য, আমরা সঠিকভাবে জানি না। আমি শুধু অনুমান নির্ভর বলতে পারছি যে সে যেহেতু পিওর সোলজার এবং সে ঠিক কাজ করেই যাবেন, সঠিক কাজটা করে যাবেন কোনো রকমের বাধা ছাড়া। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও কঠিন কিছু পদক্ষেপ নিতে গেলে তার অদৃশ্য কোনো বাধ্যবাধকতা থাকতে পারে। তাহলে সাবজেক্টটা কি এটা হতে পারে যে একজন ব্রিগেড কমান্ডার তার G2 অথবা BM কে অ্যাসাইন করেছে কোনো একটা কাজে, কিন্তু তার ডিরেক্টিভ নিতে হয় কমান্ডার থেকে। সাবজেক্টটা কি উনি ওই চেইন অফ কমান্ড যেটা, উনি ওটার উপরেই দাঁড়ায় আছেন, আপনি বলতে চাচ্ছেন? মানে আপনি তো দেখি আর্মির একেবারে ভেতরের খবরও জানেন। আপনি কিভাবে জানলেন এত কিছু তা জানি না। তবে ব্রিগেড কমান্ডারের যে স্টাফ থাকে, ব্রিগেড অথবা জিওসির যে স্টাফগুলো থাকে, G2, G3, G1 বা কর্নেল স্টাফ, এরা কিন্তু শুধু আদেশ পাস করে থাকে, তারা নিজস্ব কোনো আদেশ দেওয়ার ক্ষমতা থাকে না। তো জেনারেল কমান্ডারের হুকুমেই কত করতে হয়। তো এখন মন্ত্রণালয়টা এত বড়, এত বিশাল, এত বড় দায়িত্ব, ওইখানে কি এইরকম ধাঁচে কাজ হয় কি না আমার অভিজ্ঞতা নাই। তবে
এইটা দৃশ্যত যে কোনো সিম্পল আইকিউর মানুষের বুঝতে পারবে যে উনি যেইভাবে যে যতটা দৃঢ়তার সাথে করতে চাচ্ছেন উনি হয়তো পুরোটা পারছেন না। এটা একজন মানুষ এটা বুঝতেই পারে না, আমিও তাই ভাবছি। মেজর জালাল, কেউ কেউ বলে যে আর্মিকে যেদিন থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেদিন থেকে জেনারেল জাহাঙ্গীর এবং পুলিশের আইজি এবং আইন মন্ত্রণালয় they become more stiffed and isolated. আপনি আমার এই কমেন্টটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটাকে আমি বলবো মোস্ট লজিক্যাল। স্বাভাবিকভাবেই যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আগে থেকে থাকার কথা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে যারা দেশের শাসন পরিচালনা করবেন, তারা ছাড়া অন্য কেউ যদি এই ক্ষমতাটা নেয় তাহলে অরিজিনালি এই ক্ষমতাটা যাদের, তাদের মধ্যে একটা নিরাশ ভাব, একটা হতাশ ভাব আসবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি যেহেতু আপনি এইটা আপনি আনলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আমার তো মনে হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেনাবাহিনীকে দেওয়া হয় তখন যখন এটা অতীব জরুরি এবং ইমিডিয়েট এটার আইনের প্রয়োগ করতে হবে। আর এটা কিন্তু বিপ্লবী সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই অংশটা একটা বিপ্লবী ফ্লেভার আছে। কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেল, আমি তো বিভিন্ন নিউজে খবরে বা দেখি না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে প্রয়োগ করে ভালো কোনো রেজাল্ট কোথাও পেয়েছে। এবং এটা মনে হয় যেন দেওয়া হয়েছে, আশা ছিল খুব ভালো রেজাল্ট হবে, তা হয়নি। কি কারণে হয়নি আই ডু নট নো। এবং প্রথমে এটা সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসারদের উপরে দেওয়া হয়েছিল সেনাবাহিনীর, পরবর্তীতে বোধহয় এয়ারফোর্স এবং নেভি তারাও বলেছে আমরাও তো সশস্ত্র বাহিনী, তো আমাদের কেন দেওয়া হবে না, পরে তাদেরও দেওয়া হয়েছে। অলদো তাদেরকে খুব একটা গ্রাউন্ডে দেখা যায় না প্রয়োগ করতে। বাট আমি সার্বিকভাবে বলবো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়ার যে উদ্দেশ্য, এটা সফল হতে আমি দেখি না। এটা আবার নিয়েই বসে আছে। মেজর জালাল, আপনি অত্যন্ত পড়ুয়া একজন মানুষ। আমি অ্যাটলিস্ট আপনাকে আমি যতদিন ধরে চিনি, আপনাকে আমি হজ বড়ল আমাদের বাংলাদেশি কালচারের কোনো মানুষ হিসাবে না, অত্যন্ত সচেতন এবং পড়ুয়া একজন মানুষ হিসাবে আপনাকে আমি জানি। পৃথিবীতে বিভিন্ন দেশে, স্পেশালি অনুন্নত দেশগুলো যেখানে মার্শাল ল দেওয়া হয়, একমাত্র ওই দেশগুলোতে মিলিটারিরা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে অ্যাকোয়ার করে সংবিধানকে বাইপাস করে, সংবিধানটাকে ফর দ্য টাইম বিং সাসপেন্ড করে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা টেক ওভার করে। বাংলাদেশে আমি তো দেখি না সংবিধানটাকে বাইপাস করা হয়েছে। একদিকে বলে সংবিধান সংবিধানের জায়গায় থাকবে, এটা আমাদের কোরআন, আবার খুব ফানি ওয়েতে ভারতীয় তল্পিবাহক সেনাপ্রধান মীর জাফরকে শক্তিশালী করার জন্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ এবং হাসিনা শেখ তাদের সার্ভাইভালের জন্য আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হইলো। সাবজেক্ট একটু কন্ট্রাডিক্ট করলো না? আপনি আপনার দৃষ্টিভঙ্গি যে তা অবশ্যই অবান্তর নয়, এটার মধ্যে বলার অপেক্ষায় রাখে যে এরকম একটা সম্ভাবনা থাকে। তবে কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য যে সুফল এই সরকারের জনগণের জন্য পাওয়ার কথা ছিল সেটা দৃশ্যত হয়নি। এটা অবশ্যই আমি আপনার সাথে একমত। কিন্তু ধরেন আমি আর আপনি আলোচনা করলাম, আমি আর আপনি একটা বিতর্কে গেলাম এবং বিতর্কে গিয়ে আমরা বললাম যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা মিলিটারিকে তখনই দেওয়া হয় দেশে যখন মার্শাল ল হয় এবং যখন সংবিধানটাকে উইথহেল্ড করা হয় ফর দ্য টাইম বিং। এছাড়া আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো বিধান রাষ্ট্রবিজ্ঞানে অথবা আইনে পৃথিবীর কোন দেশে আজ অবধি দেওয়া হয় না। আমি আপনার একটা উদাহরণ দিয়ে বলি। একটা কান্ট্রি আছে আফ্রিকায়, ওটার নাম বার্কিনা ফাসো। বার্কিনা ফাসোতে ইব্রাহিম ট্রাওরে যখন
মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললো, আপনি কি জানেন উনি প্রথমে বলছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি ক্যান টেক ইট, এট দ্য সেম টাইম উই হ্যাভ টু উইথহেল্ড। এটা কি বলে, মানে সাময়িকভাবে যদি কনস্টিটিউশনকে বাইপাস করে, ইংরেজি শব্দটাকে এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, সাময়িকভাবে সাসপেন্ড করে, দেন একমাত্র ইব্রাহিম ট্রাওরে বলছে আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেব। এবং এটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য আপনি শুনলে অবাক হবেন, উনি বিশ্ববিখ্যাত কয়েকজন আইনজ্ঞ, ইনক্লুডিং ওয়ান অফ দ্য ফরমার সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস, তার সাথে উনি কনসাল্ট করেছে যে আমি যা বলি, ইব্রাহিম ট্রাওরে বলছে আমি যেটা বলি এটা ঠিক কিনা। এবং ওনাকে অনেকে বলছে জি, কনস্টিটিউশন যদি বাইপাস না করে, ওটাকে যদি সাময়িকভাবে সাসপেন্ড না করে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি নিতে পারে না, এটা অবৈধ, আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখন বাংলাদেশে যদি একটা ইউনিক সিচুয়েশন হয়, আমি ধরলাম বাংলাদেশে একটা ইউনিক সিচুয়েশন, আমি আর আপনি যদি ধরে নেই একটা বিপ্লব হয়েছে, ওকে, পৃথিবীর কোন দেশে আপনি কি এমন কোন বিপ্লবের কথা শুনেছেন যে সংবিধান অনুযায়ী বিপ্লব হয়েছে এবং সেই পুরানো সংবিধান এখনো আছে, এমন কি কোথাও শুনেছেন? এখানে আমি বলবো এটা একটা আজব মিশ্রণ বাংলাদেশের, এই যে চেঞ্জ অফ গভর্নমেন্ট যেটা হলো এখানে। এখন আমি এই জন্য বলছিলাম যে বিপ্লবী সরকার বটে, কিন্তু বিপ্লবী ফ্লেভার নেই। আপনি যে ইব্রাহিম ট্রাওরের কথা বললেন, দিস ইয়াং জেন্টলম্যান is such a personality that ওর সাথে আমাদের কারো এখানে কারো তুলনা হবে না। সে এমন এমন বোল্ড স্টেপস নিয়েছেন তার দেশের জন্য, সারা পশ্চিমা দেশ তার ভয়ে কাঁপছে। এই অবস্থা আমাদের কারোর মধ্যে ওই রকম দেশপ্রেমও নাই, ওরকম সাহসিকতাও নেই। হাউএভার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সাধারণত ওই সব ক্ষেত্রে দেওয়া হয় যখন সংবিধান সাসপেন্ডেড হয়, এবং এটা সাময়িক একটা পদক্ষেপ। কিন্তু আমাদের এখানে দেখেন, একবার বলা হচ্ছে যে সংবিধান সমুন্নত রাখতে হবে টিল দ্য টাইম ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসে একটা নতুন সংবিধান রচনা করে অথবা অ্যামেন্ড করে যাই করুক। আবার এদিকে বিপ্লবী সরকার, আবার ওইদিকে সংবিধানের কারণে রাষ্ট্রপতিকে কিছু পদে বহাল থাকতে হবে। তো এই যে একটা মিশ্রণ, এটাকে অনেকটা ইংরেজিতে বলে না, নাইদার এ কাউ নর এ বুল। সো আমাদের কিন্তু এটা এরকমই একটা অবস্থা হয়েছে। সেই জন্য এটা বিপ্লবী সরকারও নয়, গণতান্ত্রিক সরকারও নয়, এটা একটা খিচুড়ি সরকার, মিশ্রণ। আমি এটা বলতেই হবে আমাকে, কারণ আমি আমার নিজস্ব মতামত বলছি এই সমস্ত ইস্যুর আলোকে। আর কোনো দেশে কিন্তু সংবিধান রেখে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নজির নেই। আপনি ঠিকই বলেছেন। বাংলাদেশ এই ক্ষেত্রে একটা নজির স্থাপন করলো, অন্যরা হয়তো ফলো করবে পরে। না, ফলো কেউ করবে না, কেউ করবে না। এবার আপনাকে আরো একটা কথা বলি। আমি বলেছি যে যদিও স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অগ্রাধিকার দেওয়া হয় প্রোটোকল অনুযায়ী, কিন্তু দেশের ল এনফোর্সমেন্ট এন্ড জুডিশিয়ারিকে কভার করে একটা মন্ত্রণালয়, যার জন্য এটা অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্রণালয়, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি কেউ নিয়ন্ত্রণ করে, সে হয় মোস্ট পাওয়ারফুল পারসন। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ডক্টর আসিফ নজরুল এবং আওয়ামীপন্থী ভারতীয় দালালরা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওয়াকারকে দিয়েছে ইন্টেনশনালি। উইদাউট ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওয়াকারের সামর্থ্য ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার, তার অথরিটিকে চ্যালেঞ্জ করার, বা কোন সাবজেক্টে ম্যানিপুলেট করার। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা মিলিটারিকে দেওয়ার পরে ওয়াকার বিকাম রিয়েল লিডার অফ বাংলাদেশ, যা ইউনূসকে ওভাররুল করে। আমি আপনাকে একটা 1 মিনিটের গল্প দিলে আপনি হেসে দিবেন। একটা মুভি ছিল, আল পাচিনোর একটা মুভি ছিল মেয়র। আল পাচিনোর একটা মুভি ছিল মেয়র।
আল পাচিনো নিউ ইয়র্ক সিটির মেয়র, ঠিক আছে? তো এখন অ্যাটর্নি জেনারেল আর মেয়র কথার কাটাকাটি বলতেছে। তো অ্যাটর্নি জেনারেল বলতেছে, I would like to have judiciary to take action against your activities, Mayor. Mayor কি বলছে জানেন? Attorney General, you are the head of a force without arms and ammunition. I am the damn fucking mayor who control the police and intelligence. I am gonna tell police and intelligence not to support you, Attorney General. Get the fuck out. আপনি যদি মুভিটা দেখেন আপনি এনজয় করবেন, আপনি বলবেন কি বলেন, হ্যাঁ আল পাচিনো জানেন এই ধরনের রোলগুলা তুখর ভাবে করে। এখন বাংলাদেশে ডক্টর ইউনূস বা আসিফ নজরুলেরা কি এই মুভি দেখছে কিনা জানি না, একটু লেখাপড়া জানে না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসিফ নজরুল কন্ট্রোল করে আইন মন্ত্রণালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এতটা নাইভ not to understand that fucking Walker is going to have a magistracy power and fucking Dr. Asif Nazrul is going to be inside the pocket of General Walker, and there is 110% possibility he is going to challenge the authority of the interim government. আমি যে কথাটা বলছি আপনার কাছে কি কথাটা লজিক্যাল মনে হয় না কথাটা ইলজিক্যাল মনে হয়? আমার কাছে লজিক্যাল মনে হয়, সেই জন্য আমি একটা ছোট্ট উদাহরণ টানবো প্লিজ। বাংলাদেশে তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জেনারেল এরশাদ, প্রেসিডেন্ট জেনারেল এরশাদ। ওই সময় একজন সেক্রেটারি ছিলেন অত্যন্ত মেধাবী, অত্যন্ত রেসপেক্টফুল, অত্যন্ত অভিজ্ঞ। ওনার নাম ছিল কাজী জালালউদ্দিন আহমেদ। ওনার সাথে আমার ঘটনাক্রমে আমার খুব আন্তরিকতা ছিল। আমি ওনার বাসায় যেতাম আসতাম, উনি অনেক কথাবার্তা বলতেন অভিজ্ঞতার আলোকে। উনি একদিন আমাকে বললেন, ছোট্ট এটা রেলিভেন্ট বলে আমি বলছি, যে আমি যখন সাউথ কোরিয়াতে গেলাম গভর্নমেন্ট ডেলিগেশনে, তো আমাকে ওনার জিজ্ঞেস করলেন প্রটোকলের এসে পরে যে which part are you looking? He says, I look after parliament, I look after defense and education. Then the South Korean counterpart তাকে বলতেছে, then who the hell is the president? এখন আপনার এটাকে আমি সাবস্ক্রাইব করছি, কন্ট্রিবিউট করছি যে কোন একটা রাষ্ট্রযন্ত্রে যদি ডিফেন্স, এডুকেশন, হোম মিনিস্ট্রি এই দুই তিনটা যদি আর পাওয়ারে থাকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, there's no use of the president or prime minister or any other thing you call. So আপনি যেটা বললেন, আমি আমার প্র্যাকটিক্যাল উদাহরণটা দিলাম যে সেক্রেটারি কাজী জালাল আহমদের মতো মানুষ এইরকম মন্তব্য করেছেন। তো সুতরাং আর যে এতগুলো মন্ত্রণালয় আছে এগুলো কোনো মূল্যহীন, এগুলো কোনো মূল্য নেই। এই তিনটা যার হাতে তার কাছে পাওয়ার, এটা মানুষ জানুক বা না জানুক, দিস ইজ দি ফ্যাক্ট। আপনি সঠিক বলেছেন। তবে একটু কথা বলি, আমি মনে করি যে এই সরকারের মধ্যে সরকার প্রধান যিনি অত্যন্ত শ্রদ্ধাশীল, অত্যন্ত কি বলবো যোগ্য, উনি পলিটিক্স করেন নাই, রাষ্ট্র চালান নাই, কিন্তু ওনার যা আন্তর্জাতিক স্বীকৃতি, ওনার যা কাজকর্ম, ওনার যা সততা, সেইটা তাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এবং আমরা অতীতে এরকম পার্সোনালিটি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় পাই নাই, আগামীতে পাবো কিনা আমার সন্দেহ আছে। তৃতীয়ত, সেনাবাহিনী প্রধান সবসময় এই সমস্ত টার্ময়েলের সময়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, যেখানে জেনারেল ওয়াকার আছেন। আমার কেন যেন মনে হয় এই দুইটা ব্যক্তিত্ব বা দুইটা পদমর্যাদা বা কার্যক্রমের মধ্যে কোন রকম বিভেদ না হোক, বা তারা ঐক্য একই লক্ষ্যে কাজ করুক, এই লক্ষ্যে আমাদের কিছু সাজেশন দেওয়া বা ভুল থেকে ধরে দেওয়া, তারপর এই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। তাদের মধ্যে বিভাজনটা জাতির জন্য, দেশের জন্য মঙ্গলকর নয়। মেজর জালাল, আমাদের বিরুদ্ধে যারা কাজ করে, প্রতিবেশী দেশ বা যারা অন্যান্য যারা আছে, তারা কিন্তু এটাকে সুযোগ নেবে এবং এটাকে বাদিয়ে তারা ফায়দা হাসিল করতে পারে। তাই আমাদের উচিত হবে, আমি মনে করি, ইটস মাই পার্সোনাল ভিউ, যে এই দুজনের মধ্যে যতটা সম্ভব
রিলেশনশিপ সিমেন্টেড করা উচিত। আমাদের লক্ষ্যমাত্রা একটা স্বাধীন সার্বভৌম দেশ মাথা উঁচু করে দাঁড়াবার যে ইচ্ছা প্রয়াস, এইটা যাতে উজ্জীবিত থাকে, এইটা হলো আমার রিকোয়েস্ট। ওকে, আপনাকে আমি একটা কথা বলি। আমেরিকায় একজন প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, ওনার নাম ছিল জ্যারি রেইনকোয়েস্ট। 80-এর দশকে, 70, 80, 90-এর দশকে উনি ছিলেন আমেরিকার প্রধান বিচারপতি, জ্যারি রেইনকোয়েস্ট। সে কথায় কথায় বলছে, a pastor can be an angel but he cannot be replaced with the imam. No. Right. Okay. এখন ওয়াকার হচ্ছে protector of Indian interest in Bangladesh, protector of Awami League interest in Bangladesh, protector of Mujib family in Bangladesh. How would you replace this guy with the patriot Bangladeshi? I'm just asking. I'm just curious. How? প্রথম কথা হচ্ছে তার এই রোল সম্পর্কে আমি অতটা অবহিত নই। আমি শুনি যে হ্যাঁ তাই সে বিভিন্ন স্বার্থে কাজ করে, বাট আমি তার সপক্ষে কোনো সলিড আমি বাট আপনি বলছেন যে এটা আপনার মতামত, আই রেসপেক্ট দ্যাট। ওকে, আমিও আপনার কথাটাকে রেসপেক্টফুলি নিলাম, কিন্তু আপনাকে যে কথাটা আমি আপনাকে বলি, from day one this guy starts lying. প্রথম দিন থেকে সে মিথ্যা কথা বলা শুরু করেছে। আমি বিডিআর হত্যার বিচার করব। প্রথম কথা, আর্মি চিফ do not have the power to guarantee the result of the judiciary. প্রথম দিন থেকে মিথ্যা কথা বলা শুরু করেছে। এক, দুই, day one he protected 253 individual, those who used to work for RAW in Bangladesh. 656 জনের মধ্যে 253 জন ছিল র অপারেটিভ। ইন্ডিয়ান হাই কমিশনের 11 জন কর্মচারী। এখন আপনি আমাকে একটু বলেন তো, একজন প্যাট্রিয়ট আর্মি চিফ 656 জন দেশদ্রোহীকে প্রোটেক্ট করার জন্য উনি জামাইয়া করে ক্যান্টনমেন্টে রাখবে এবং তাদেরকে পালায়ে যাওয়ার সুযোগ দিবে। এরপরে আপনি মেজর জালাল বলবেন আমার কাছে তো প্রমাণ নাই। এরপরে প্রমাণগুলো কি, একটা কথা আছে না, জামাই আইলেন মুলার দিনে আইলেন না। তো জামাই কইতেছে গত 1 মাসে মুলা ছাড়া কিছু খাওয়ার নাই শাশুড়ি আম্মা, মুলার দিনে আইলিকে মুলা আমার পাশা দিয়া দিতে। তো এখন জেনারেল ওয়াকার ভারতের কল্যাণকামী কিনা, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে কিনা, এটা বাংলাদেশে যদি কেউ বলে আমার কাছে আর প্রমাণ নাই, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা যদি কাউরে দিয়া জিব্রাইল ফেরেশতারে দিয়া ওহী পাঠায়া বলে ধরো তোমাদের কাছে এই একটা ওহী পাঠাইলাম, জেনারেল ওয়াকার ইজ অল ইন্ডিয়ান, অল মুজিব শেখ, অল ছাত্রলীগ যুবলীগ, এর বাইরে আর কিছু নাই। এখন এরপরেও আমি আর আপনি বলতে পারি ভাই আমরা প্রমাণ নাই বা প্রমাণ কই অথবা জানি না, এই কথাটা কেন বলি জানেন? ধরেন আপনি আর আমি জানি, জানার পরে আমরা কি করব? জানার পরে আমি আর আপনি কি করব? আমাদের সামনে দুইটা রাস্তা, যদি প্রতিবাদ করি বাংলাদেশে গেলে এখনো তাদের এনাফ লোকজন আছে, গুলি করে আপনারা ফলাই দেব, নতুবা আবার এই ওয়াকারের তত্ত্বাবধানে তারা ঘটছিল। এই ওয়াকারই তো বহু জায়গায় গুম খুন করাইছে, তার সাথে জড়িত ছিল। ভাই কার দরকার আছে দেশে যাই আমি যে বলবো হ্যাঁ ভাই আমি জানি, গুলি করে ফেলাই দিব, তো লাভটা কি? তো এর চাইতে সহজ রাস্তা কোনটা? আমার বড় ভাই জালাল আহমেদ যেভাবে বলে জানি না, আপনি বলছেন আমি শুনলাম, এটা আপনার মতামত, এটা সেফ রাস্তা। এবার আমায় কিছু বলতে দেওয়া যাবে প্লিজ? অ্যাবসলিউটলি। আচ্ছা, প্রত্যেকটা ঘটনারই কিন্তু কয়েকটা ব্যাখ্যা থাকতে পারে, তাই না?
এই যে আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, অনেকে আমাকে দেখছে, আমাকে দেখেও কিন্তু একদল বলবে একরকম, আরেক দল আমার এই একই ছবি একই কথা শুনে বলবে অন্যরকম। সম্ভব কিনা? And there may be a third party who may say different other than these two. ঠিক সেইভাবে আমি বলি, যেই সময়তে একটা অরাজকতা চলছিল, যখন পলাতক গভর্নমেন্ট যখন পালিয়ে গেল, গভর্নমেন্ট ফল করলো, পার্লামেন্ট গন, এভরিথিং, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন টু দি রক্স, ওই সময়তে যদি নিয়ন্ত্রণহীন ভাবে চলতে দেওয়া হতো বা কেউ যদি কিছু কন্ট্রোল করতো না করতো, তাহলে রাস্তাঘাটে যাকে যেখানে পেতো মারধর করে মেরে ফেলতো, পিষে ফেলতো। এটা কি যুক্তিসঙ্গত কিনা? পথে ঘাটে হত্যাকাণ্ড হতো। আচ্ছা, আওয়ামী লীগের যারা চিনত, এই জনগণ আর ছাত্র জনতার যে বিপ্লব, যে উচ্ছ্বাস, তখন বাঁধ ভাঙা অবস্থা, এবং ওগুলো ধরে পথে ঘাটে এদেরকে হত্যা করতো, পিটিয়ে মেরে ফেলতো। যদি ওরকম একটা ঘটনা ঘটতো, তাহলে বাংলাদেশটার অবস্থাই বা কি হতো? এবং অন্য রাষ্ট্র এখানে হস্তক্ষেপের একটা সুযোগও পেয়ে যেত, এবং এই অরাজকতা সহজে নিরসন সম্ভব হতো না। একটা লাইন শুধু, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার যদি এই অর্থে করে থাকে যে এই অরাজকতাটা বন্ধ হোক এবং এদেরকে আপাতত একটা শেল্টার দেই যাতে এই অরাজকতা না হোক, লেট দিস সিচুয়েশন বি কুল, তারপরে তাদের যার যেটা আছে সেটা হবে। তো সেই ক্ষেত্রে ইন্টেনশনটা কিন্তু বলা যাবে একরকম ভালোই। তবে খারাপ যে দিকটা, মানে যেটা ক্রিটিসিজমের, সেটা হচ্ছে যারা দাগী আসামি, যাদের বিরুদ্ধে কেস আছে, তারা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেল কিভাবে? তাদেরকে কেন আইন শৃঙ্খলার হাতে তুলে দেওয়া হলো না? এই জায়গাটায় ক্রিটিসিজম আছে, আমি মানি, কিন্তু তার উদ্দেশ্যটা শুরুতে কিন্তু পজিটিভ হতেও পারে। যায় না, না বলা যায় না। আপনি বলা কেন যায় না? আপনি যেমন আমাকে বলছেন, আপনি একটু যদি ধৈর্য ধরে আমার লাইনটা শুনেন। 653 জন লোক, তাদের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মোর দেন 10 or 20 হোমিসাইড, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে হিউজ করাপশন মামলা, প্রত্যেকটা ক্রিমিনাল ওখানে 653 জন। এখন আপনি এটা বলতে পারেন that even a criminal must have his or her constitutional right to have a fair trial, fair judgment in the court of law. আপনি যদি এটা বলেন, of course আমি এটা বিরোধিতা করি না, কিন্তু মেজর জালাল 653 জন ক্রিমিনালের বিচার নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে জামাই আদরে ক্যান্টনমেন্টে রাখতে হবে, এবং 11 মাসের মধ্যে তাদেরকে, 6 মাসের মধ্যে তাদেরকে দেশ থেকে পালাইয়া যাইতে সার্বিকভাবে সাহায্য করা হবে আর্মির ব্যারেক পরা লোকজনদেরকে দিয়ে, ইউনিফর্ম পরা লোকজনদেরকে দিয়ে। উদ্দেশ্য কোনটা ছিল? এদেরকে রাস্তাঘাটে ধরে মেরে ফেলা, ঠেকানো, সুবিচার পাওয়ানো, নাকি দেশ থেকে বের করে দেওয়া? এর ভিতরে আপনি হাইপোথেটিক্যাল, শুধু আপনি না মেজর জালাল, এই মির্জাফর, সেনাপ্রধান মির্জাফর নিজে এবং তার আশেপাশে লেংটি পরা 24 থেকে 25 জন জেনারেল, এই নেরি কুত্তাগুলো সেম ন্যারেটিভ সেল করার চেষ্টা করেছে, এই বলে ও দেশে এতগুলা লোককে যদি মেরে ফেলতো। মেজর জালাল, 653 জনকে তুমি যদি বিচার সুনিশ্চিত করতে চাও, ওকে, প্রথম কথা তাদেরকে ক্যান্টনমেন্টে কেন রাখতে হবে? নাজিমউদ্দিন রোডের পুরানা জেলটা তো তৈরি ছিল, তুমি এই 626 জনকে রেখে
তুমি ওখানে আর্মির একটা ইউনিটের 2টা প্লাটুন বলতা তোমরা এখানে প্রোটেক্ট করো, কোনো অসুবিধা নাই, তাদের গায়ের জন্য কেউ হাত না তুলে। এটা কি ডুয়েবল ছিল না ডুয়েবল ছিল না? না, হ্যাঁ, এখন তো বোঝা যায় যে এরকমও করা যেতে পারতো, তাহলে নিরপেক্ষতা বজায় থাকতো। আচ্ছা, 1 2 উনি কি করেছে? ড্রামা। আপনি কি জানেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান রহমানও ওই 653 জনের মধ্যে ছিল? তাদেরকে দাড়ি কামাইয়া কেন বুড়িগঙ্গার ওখান থেকে খাওয়া পারানোর এই ড্রামাটা? আপনি কি জানেন ইনার সার্কেল থেকে খবর আসছে ওয়াকার বলছে এইভাবে করো? কেন? কারণ তারা হাসিনার সাথে শেষ দিকে মোটেও কোঅপারেট করে নাই, এই জন্য ওয়াকার তাদের উপরে না করছিল। হাসিনা তাদের ওয়াকারের বইলা দিছে এই দুটারে ডলার দিয়া দাও। এখন এই ন্যারেটিভটা কোন জায়গায় কাজে আসবে না মেজর জালাল, যে সে রাস্তাঘাটে ধরে মারবে এই জন্য 653 জনরে সে আটকে রাখছে। মেজর জালাল, নিরপরাধ কতগুলো লোক তাদের কাউকে রক্ষা করার জন্য এমন হইছে যে হাসিনা ক্ষমতায় বসা, হাসিনা কতগুলা নিরপরাধ মানুষে মাইরে ফলাইতেছে এবং ওয়াকার বলছে বাইরে থাকলে এরা মইরা যাবে, আমি ক্যান্টনমেন্টে এসে তাদেরকে প্রোটেক্ট করছি। ওয়াকার কি এটা কখনো করছে? না, তো জানো এটা তো হয়নি, কখনো করে নাই কখনো। তাহলে বান্দির পুত হঠাৎ করে আজ 653 জনের তাদেরকে প্রোটেক্ট করতে হইব ক্যান্টনমেন্টে নিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দিয়া, ওরা এই অথরিটি কে দিছে? প্রশ্ন সাপেক্ষ। ওকে, দেয় নাই, ইউ আর রিয়েলি দেয় নাই। এখন এই লোকটার হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গেলেন, দেশে দেখলেন। আমাকে একটা কথা বলেন, পৃথিবীতে আপনি এমন কোন সরকার প্রধান পাইছেন যাইয়া বলছে তারে ঢোকার সাথে সাথে যে বলছে এ হবে আপনার মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, এ হবে আপনার প্রতিরক্ষা সচিব বা উপদেষ্টা, এবং ডক্টর ইউনূস একটা বারের জন্য বলে নাই যে আমি চিনি না কাদেরকে আপনারা এই আমার পার্সোনাল স্টাফ হিসাবে দিলেন, আমি তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ ছাড়া তাদেরকে আমি আমার চারপাশে বসাবো না, কারণ আই ডোন্ট নো দেম। আপনার কি মনে হয় না ডক্টর ইউনূসের এটা বলার মতো ধ্যান ধারণা জ্ঞান ছিল? হ্যাঁ, কোথায় যেন একটা আটকানো আছে, কারণ উনি তো কাউকে আসলে চেনেন না এই করেন, কিন্তু এই যে সিলেকশনটা হলো, এই সিলেকশনটা মূল ভূমিকা কে পালন করেছে ওই তথ্য আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, আমি জানি। এখন কথাটা হচ্ছে, আমার এগেইন আবার মূল প্রসঙ্গে আসি। ম্যাজিস্ট্রেসির পাওয়ারটা যেই মুহূর্তে ডে ওয়ান ওয়াকারের প্ল্যান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে থাকবে, পুলিশ আমার নিয়ন্ত্রণে থাকবে, বিচার বিভাগ আমার নিয়ন্ত্রণে থাকবে, বিজিবি আমার নিয়ন্ত্রণে থাকবে এবং ইন্টেলিজেন্স আমার নিয়ন্ত্রণে থাকবে, এর কোনোটাই ইউনূসের কাছে যাবে না। তাহলে ইউনূস ওই যমুনায় বসে কি বাল ছিড়বে না কারো বালে গাপ মানে একটু পালিশ করবে? আপনি যেটা বলছেন জালালউদ্দিন আহমেদ কোন কোরিয়ান ব্যাটারে কইছে, তাহলে বলছো তোমার প্রেসিডেন্ট তাহলে কি করে? এখন আমি যদি এই সেম প্রশ্নটা করি, এইগুলো যদি সব ওয়াকারের নিয়ন্ত্রণে থাকে তাহলে ইউনূসের হাতে আছে কি? প্রশ্নটা অবান্তর নয়। এবং আমার আরেকটা কথা, যে পাশের দেশে দেখেন বিজেপি ক্ষমতায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, লম্বা 3টা এসে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ওই বিজেপির যে সেকেন্ড ম্যান বা যে নাকি যে সবচেয়ে ক্ষমতাধর, সে কিন্তু আর কোনো মন্ত্রণালয় নেয়নি এতদিন ধরে। অমিত শাহ যেই বিজেপি ক্ষমতায় গেছে তার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে থাকে, আর কোনো মন্ত্রণালয় না। তো এটা একটা প্রমাণ করে যে এই মন্ত্রণালয়টা কত গুরুত্বপূর্ণ। এত বড় দেশেও এইরকম একটা গুরুদায়িত্ব এইরকম লোকের কাছে থাকে। হাওয়েভার আমার দোস্ত যিনি ওখানে দায়িত্ব পালন করছেন, আমি তার সহজ সরলতা এবং সততায় কোনো নাই, তবে বিপ্লবী ফ্লেভার তার মধ্যে আসছে না, গরম হচ্ছে না সে। দ্রুত বিচার বা অ্যাক্টিভ মানে ডাইনামিজম, যে ডাইনামিক্স যে পোস্টার দরকার, সেটা এখনো আমি পাইনি।
আমি আশা করি শীঘ্রই সে একটু নড়ে চড়ে বসে একটু শক্ত হওয়ার চেষ্টা করবে। আপনি একটা কথা বলছেন যে আমাদের কিছু ক্রিটিসিজমের বাইরে কিছু সাজেশনও দেওয়া উচিত। আচ্ছা, আমি মনে করি তাই, করলে হবে না। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু আপনার ম্যানেজমেন্ট স্কিলকে আমি স্কোয়ারলি কোশ্চেন করি যে একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি কিছুই জানেন না, আপনি স্বীকারও করেছেন, এক্ষেত্রে আপনাকে দোষ দেই না। এই মুহূর্তে আপনার ক্রিটিসিজম না, আমি যদি আপনাকে বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার উচিত ইদার আপনি কনস্টিটিউশন রাখবেন, নতুবা আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মি থেকে উইথড্র করবেন, এবং আপনার প্রত্যেকটা ইন্টেলিজেন্স রিপোর্ট ওয়াকারের কাছে না, ডক্টর খলিলের কাছে রিপোর্ট করবে, এবং আপনার আশেপাশে জেনারেল ওয়াকার এবং ডক্টর আসিফ নজরুল যত লোকজনদেরকে বসাইছে অন দা স্পট তাদেরকে আপনি ফায়ার করে দিবেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির হাতে যাবে না, কারণ আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে পুলিশ তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারছে না। এবং আরেকটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির থেকে উঠায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ম্যানেজ করতে না পারে, তাইলে ওখানে সে এবং ডক্টর খলিল দুইজনে মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে ওনারা নিয়ন্ত্রণ করতে পারে। তাইলে ভারসাম্যটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলের আওতায় আসবে। জেনারেল ওয়াকার এই ক্ষেত্রে তার আর গুটি চালার আর কোনো অপশন থাকবে না। আপনি আমার এই কথাটাকে মূল্যায়ন করেন, এটার অপোজ করেন, বা এটার উপরে আপনি মন্তব্য করেন। মেজর জালাল, সাজেশনটা তো ঠিক আছে, এটা ওয়ার্কেবল, বাট পয়েন্ট হচ্ছে কি, একটা দায়িত্ব দেওয়া হলো সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে, আবার এটা যদি হুট করে নিয়ে নেওয়া হয় ওটার একটা রিয়াকশন আছে, ভালো জায়গায় বসায় নাই। একটা লোক যদি কোনো জায়গায় মারা যায় and there wasn't any witness, এখন ওখানে একটা লোক মারা গেছে, কোর্টে হাজির হয় নাই। আরেকটা কথা আমাকে একটু বলেন তো, জেনারেল হারুন পিরাউলিয়া গাউস কুতুব ছিল, উনি জানতেন উনি মারা যাবেন, এই জন্য কর্নেল বাহারের মতো খানকির ছেলেকে বলে গেছে আমি মরার লগে লগে আমার মাটি দিয়ে জন্য পোস্টমর্টেমে আবার ধরে না পড়ে, আমার একটু যেন রাষ্ট্রীয় কোনো সম্মাননা দেওয়া না হয়, তাড়াতাড়ি আমার মাটি দিয়ে দাও, সাবা মাটি দিয়ে দাও। এর অর্থ কি, জেনারেল হারুন আসলে একজন পিরাউলিয়া গাউস কুতুব, উনি জানতেন উনি কবে মারা যাবেন, এই জন্য বইলা গেছে। মানে বাংলাদেশের লোকজনরা তা আমরা কি এখনো এতটা চুতিয়া, জালাল ভাই, আমরা কি এতটাই নাইভ যে আমরা এটা বিশ্বাস করি? গত এক বছরে এই বাহার কয়েক ডজন টাইম জেনারেল ওয়াকারের সাথে দেখা করছে, কয়েক ডজন টাইম ভারতীয় হাইকমিশনের সাথে দেখা করছে, প্রণয় ভার্মার সাথে দেখা করছে। আর এখন এতদিন কিছু খুঁজে পায় নাই, এই মাদার চোদ হঠাৎ করে উঠে বলে মাটি দাও, মারা গেছে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। এর অর্থ কি বুঝেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার ডেড বডিকে পোস্টমর্টেম করতে দেয় নাই। এর অর্থ কি জানেন? তার অযোগ্য সন্তানেরা তার বাপের সঠিক মৃত্যু রহস্যটা পৃথিবীকে জানতে দেয় নাই। একজন লোক তার মৃত্যুটা কেন হয়েছে, যে কোনো মানুষ, আল্লাহ না করুন আমি যদি এখন, আপনি যদি কালকে শুনেন আমি কোনো একটা হোটেলে মারা গেছি এবং আপনি আমার আপন ভাই, আপনি প্রথমেই ডিমান্ড করবেন আমার ভাইয়ের পোস্টমর্টেমটা করে আমি জানতে চাই কারণটা কি। হার্ট অ্যাটাকে মারা গেলে আমি জানবো হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার কেউ বিষ খাওয়াই মারলে বাইরে আমি বিষ খাইছি, আমার কেউ খুন করলে বাইরে আসবে খুন করছি। কিন্তু মরার লগে লগে কর্নেল বাহারের দিয়া এই তিনটা ওনার চাওয়া পাওয়া হঠাৎ মিডিয়াতে ছাইরা দেওয়া কি প্রমাণ করে মেজর জালাল? এখন আমি একটুখানি একটু 2-1 মিনিট সময় বেশি নেব, প্লিজ। না
আমি লিউটেন্যান্ট অবস্থায় কাম্বাসে SINT-তে জেটিসি OW জেটিসি করি, তখন জেনারেল হারুন মেজর ছিলেন এবং আমার ইনস্ট্রাক্টর ছিলেন। সেইভাবে প্রথম তার সাথে আমার দেখা। অত্যন্ত ভদ্র, অত্যন্ত কেপেবল, আর ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও ছিল কোয়াইট হাই এবং খুব ভালো ছিলেন। যা হোক, তারপরে বিভিন্ন সময়তে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কাজকর্ম করেছে। লাস্টলি উনি রিটায়ারমেন্ট পরে, আমিও রিটায়ারমেন্টের পরে আমার DHS এর বাসা পরবর্তী লেনেই তার বাসা, দেখা সাক্ষাৎ হয়েছে। তার বাসায় আমি গেছি, ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় যাতে দেখেছি অত্যন্ত সৎ মানুষ এবং মানুষকে সাহায্য করেন। কিন্তু তার এই ডেস্টিনির সাথে সম্পৃক্ততা আমাকে অবাক করেছে, এবং তার সাথে উনি এইভাবে জড়িত হয়েছেন। ওনার মতো এমন একজন মানুষ যাকে আমরা লালন করি, একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি হিসাবে উনি এরকম একটার মধ্যে জড়িয়ে যাবেন, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারিনি। হাওয়েভার, যাই হোক না কেন, শেষ পর্যন্ত উনি এটা হয়েছেন। কিন্তু ওনার মৃত্যুতে আমি এবং আমার স্ত্রী এতই মর্মাহত হয়েছি, কারণ আমরা ব্যক্তিগতভাবে একে অপরকে চিনতাম, জানতাম, যাতায়াত ছিল। কিন্তু এই মৃত্যুটা যে একটা অস্বাভাবিক, এটা তো সন্দেহ নেই। উনি চলাফেরা করছেন, এমন কোনো রোগ, দুরারোগ্য রোগ নেই যে তার মাধ্যমে ওনার মৃত্যু আসন্ন ছিল। এবং উনি একটা কাজে গেছেন, হাজিরা দিতে হোক, যাই হোক, চিটাগং গেছেন, ওখানে রাত্রি যাপন করেছেন, হঠাৎ তার মৃত্যু হয়ে গেল। ওকে, আল্লাহ তাআলা মৃত্যু যে কোনো সময় হতে পারে, যে কোনো মানুষের। কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুর পরে পরে যা যা হওয়া উচিত একজন সেনা কর্মকর্তা হিসাবে আমি জানি, প্রথমে তো পোস্টমর্টম হবে। নোবডি শুড টাচ অন দ্যাট, এটা জানুক ঘটনাটা কি হয়েছে। তারপরে কি হবে, তার সম্মান অনুসারে সেনাবাহিনী তার দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় সম্মান দেবে, যে যা প্রাপ্য। এবং উনি অনেক ক্ষেত্রে প্রাপ্ত, একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রাপ্য, একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেই হিসাবে তো অনেক হিসাবে ওনার রাষ্ট্রীয় সম্মান প্রাপ্য। তারপরে কি হবে, আমাদের জন্য ওখানে তো বনানীতে কবরস্থান আছে, সেখানে সমাধিস্থ হবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। তো ওনার বেলায় কিছু কিছু অস্বাভাবিক হলো, যে পোস্টমর্টম কেন করতে দেওয়া হবে না, এটা একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন। তার মানে এখানে কিছু লুকানো হচ্ছে। যদি লুকানো হয়, কার জন্য, কার স্বার্থে, অথবা কার ভয়, এটা একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, উনি তাড়াতাড়ি মাটি দিতে বলবেন এবং নসিহত করে যাবেন, আমার জন্য এটা করবে, রাষ্ট্রীয় সম্মান দিতে না মানা করে যাবেন, এইগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না। কারণ তার মুখের কথা না, অন্য একজনকে উনি বলেছেন, তার আপন আত্মীয়, তার স্ত্রী পুত্র কন্যা আছে, বা আরো এরকম ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে তো উনি এরকম অভিমত প্রকাশ করেছেন বলে আমরা জানছি। তৃতীয় কথা হলো, যেটা আপনি একটু আগে বলেছেন, 1 মাস আগে একটা মানুষ কি করে হঠাৎ করে বলে আমার এই হবে, তার মানে কি উনি জানতে পেরেছিলেন যে ওনার মৃত্যু হবে? যদি ওইটা হয়ে থাকে, তাহলে তো একটা গভীর ষড়যন্ত্রের একটা আলামত পাওয়া যাচ্ছে, এবং ওরা কারা করতেছে সেটাও একটা প্রশ্ন আছে। হাওয়েভার, আমি তার আত্মার শান্তি দোয়া করি, এবং যারা এইরকম কাহিনী যদি বানিয়ে এটা ড্রামা মঞ্চায়ন করে জাস্টিফাই করতে চায় যে এটা মৃত্যু স্বাভাবিক হয়েছে, কিন্তু আর কিছু এটার মধ্যে নাই, কোনো সন্দেহ নাই, তাদের জন্য বলবো যে এই লুকোচুরিগুলো জনসমক্ষে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু জনগণ চাইছে। এমন একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে এত লুকোচুরি কেন? এখানেই একটা প্রভাব চলে আসে, ডাল মে কুছ কালা হয়। তো ওইটা আমি আশা করি যারা এই দায়িত্বে আছে তারা সঠিক এইটা তদন্ত করে বের করবেন এবং জনগণকে জানাবেন। এটা জনগণকে জানার অধিকার আছে। সেনাবাহিনী প্রধান ছিলেন, সম্মানিত ব্যক্তি, কোন ক্ষোভে উনি বলবেন আমাকে রাষ্ট্রীয় সম্মান দেবে না? তো এটা আসলে আমার মনে হয় অনেকেরই মনে প্রশ্ন জাগাবে, এবং এটা সমাধান হওয়া উচিত। ওকে, মেজর জালাল, আমি আমার জানা মতে আপনার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, আমার জানা মতে।
আপনি তারপরেও আপনার রাজনৈতিক করতে গেলে কারো না কারো প্রতি শ্রদ্ধাবোধ থাকতে পারে। যেমন আমার আমার ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। নওয়াব স্যার সলিমুল্লাহর প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, মাওলানা ভাসানীর প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, একে ফজলুল হক তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, মুজিব শেখ তার প্রতি আমার শ্রদ্ধাবোধ নাই, এটা যদি বলি ভুল বলা হবে, কারণ বাংলাদেশের স্থপতি যাদের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে উনি একটা ইম্পর্টেন্ট চরিত্র, যার জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। কিন্তু আধুনিক বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে মূল্যায়ন করার জন্য আমার সবচেয়ে বেশি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা রয়েছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে। এখন হাসিনার শাসনামলে এই শ্রদ্ধাবোধটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে, সেখানে মুজিব শেখকে বানানো হয়েছে খোলাফায়ে রাশিদিনদেরকেও, পারে তো ওনাকে নবী বানায়া দেয়। এখনো দেখা যায় এই যুগে বিএনপি এখনো সরকার গঠন করে নাই, কিন্তু বিএনপির কিছু লোকজন তারেক রহমানকে একেবারে ফেরেশতা পর্যন্ত বানায়া দেয়। আমি একটা নেরি ল্যাঙ্গট পরা হারামজাদার একটা বক্তব্য আপনাকে শুনাইতে চাইতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাষিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। জনাব তারেক রহমান নাকি বর্তমান শতাব্দীর অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকেও ছাড়াইয়া গেছে, এবং তার জনপ্রিয়তা নাকি মেসোপটেমিয়ার হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও উনি অতিক্রম করেছে। এই চাটুকারিতা, এই পাচাটা শুনেছি তারেক রহমান খুব পছন্দ করে। এ ধরনের চাটুকারিতা, এ ধরনের পতিতাবৃত্তি, এ ধরনের পাচাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমার দৃষ্টিতে যে ব্যক্তিদেরকে এত বেশি উপরে উঠানোর জন্য মানুষ অস্বাভাবিক কথাবার্তা বলে, তাদের প্রতি সতর্ক হওয়া উচিত। যেই ব্যক্তি সম্পর্কে বলছে সেই ব্যক্তির নিজেদের, কারণ এইভাবে চাটুকারিতা করে করে আমরা ভালো মানুষকেও কিন্তু খারাপ করে ফেলি। আর যিনি এটা শুনতে বেশি পছন্দ করেন, পতিত সরকারের প্রধান এই চাটুকার দ্বারা বেষ্টিত ছিল বলে প্রকৃত খবর তার কাছে পৌঁছত না। এখান থেকে যদি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের যারা শিক্ষা গ্রহণ করবে না তাদেরও কিন্তু একই পরিণত হবে। আমি আপনাকে লজিক্যালি একটা কথা যদি জিজ্ঞাসা করি, এই ল্যাঙ্গট পরা নয়ন নামের এক হারামজাদা যে বলেছে তারেক রহমান নেলসন ম্যান্ডেলারও বড় হয়ে গেছে, তার চাইতেও বেশি বড় নেতা হয়েছে, এ কিন্তু আওয়ামী লীগের পাচাটা হারামজাদা, একেবারে স্ট্রেট পাচাটা হারামজাদা ছিল। শাহবাগে গিয়া জয় বাংলা স্লোগান দিয়া গলা ফাটাইছে, এখন তারেক রহমানের করতেছে। এদের কোনো চরিত্র না, এরা রাস্তার 2 টাকা টোকায়। কিন্তু ব্যক্তি হিসাবে আপনাকে যদি এই টোকাইয়ের কথাটাকে আমি যদি আপনার কাছে দেই, আপনার বা আমার কথা বাদ দেন, আমারটা আমি বলবো, আপনার জীবনে কোনোদিন এই দুঃসাহস দ্বারায় সচেতন ভাবে যে আমরা তারেক রহমানের নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করব? আসলে যে সমস্ত মানুষের কিছুটা জ্ঞানবোধ আছে এবং পড়াশোনা আছে, তারা তো জানবে হোয়াট ইজ নেলসন ম্যান্ডেলা, তো জানবে তো, কিন্তু ওই লোক তো জানেও না, ও তো পড়াশোনা করে, নাম শুনেছে হয়তো, এবং এর চাইতে বড় কারো নাম সে শোনে নাই যে তার সাথে তুলনা করবে। কারণ তার এই ক্ষমতায় আসলে, তারেক জিয়া ক্ষমতায় আসলে তার আশেপাশে থাকতে হবে, দ্যাটস ইজ এইম। তো এই অ্যাচিভ করার জন্য সে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। হাওয়ার এগুলো অবান্তর কথা। আমার মনে হয় না তারেক রহমান এটাতে সন্তুষ্ট হওয়া উচিত, কমপ্লিসেন্সি হওয়া উচিত, বরং তাকে বলা উচিত যে এই ধরনের তোষামোদি করো না, আমাকে ডুবিও না, আমারও দশা তাহলে হাসিনার মতো হবে। তার একটা স্ট্যান্ড নেওয়া উচিত। ওকে, এবার আমি নিউ ইয়র্কের 1-2টা কথা বলে আজকে শো আমি শেষ করব। নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন নেতা নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটনে গেছে, এই লোকটার নাম ডক্টর সিদ্দিক। আচ্ছা, এই লোক ওয়াশিংটন ডিসিতে গিয়ে কি স্লোগান দিছে আপনাকে একটু দেখাই।
Modi ji, Modi ji, Modi ji. Welcome, welcome, welcome. Modi ji, Modi ji. Welcome, welcome. Welcome, welcome. Modi ji, Modi ji. Welcome, welcome. Modi ji, Modi ji. We are for Modi ji. We are for Modi ji. We are for Sheikh Hasina. We are এই লোকটাকে মানে এই ডক্টর সিদ্দিক নামের এই ল্যাঙ্গট পড়া কুলাঙ্গারকে আমাদের বাংলাদেশি ভাবার কোনো কারণ আছে মেজর জালাল? ইনি তো অনেক দিন ধরে এই নিউ ইয়র্কের এই যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের প্রধান হিসেবে কাজ করছেন। হেন অপকর্ম নাই যে উনি করেন এবং তারপর কারণ ওই নেত্রীর দ্বারা উনি সবসময় কাভার ছিলেন, সুতরাং উনি তো এখন যেই প্রেক্ষাপটে যেই সময়তে উনি এই ধরনের স্লোগান দিয়েছেন তাতে বাংলাদেশের কোনো মানুষ এটা সাপোর্ট করতে পারে। গতকালকের এই লোক ডাইভার্সিটি প্লাজায় ওখানে গেছেন, যেই লোক মোদিজি মোদিজি বলছে, এই লোকের পাশে নিউ ইয়র্কের আরেকটা রিকশাওয়ালা আছে, নিউ ইয়র্কের বিএনপি নামক এক রিকশাওয়ালা আছে, যে বেনজির আসলে বেনজিরের পয়সা দিয়া হোটেলে নিয়ে ল্যাংটা নাচ দেখাইতে নিয়ে গেছে। এর নাম হচ্ছে রিকশাওয়ালা গিয়াস আহমেদ। এর নাম হচ্ছে রিকশাওয়ালা গিয়াস আহমেদ। ও হচ্ছে রিকশা চালায় আর লেখাপড়া 10 পাস করছে। ওর বোন আমারে বলছে, ওর বোন একটা বোন মারা গেছে, ওর বোন নিজে বলছিল তো 10 পাস মানে ক্লাস 10-এ পড়া। এরপরে লোকজনদের দিয়ে নিজেরে বলছে হ্যাঁ এমবিএ করছে, এই করছে সেই করছে। 90-এর দশকে কোন এক সময় এই রিপাবলিকান পার্টিতে কেউ দাঁড়ায় না, তখন নিউ ইয়র্ক স্টেট সিনেট ইলেকশন করছে। এখন তার পরিচয় কি জানেন? সব জায়গায় যাইয়া কয় আমি সিনেট ইলেকশন করছি। এখন মানুষ তো ঘুরে জিজ্ঞাসা করে না সিনেট কোনটা, ও এখন ভাব দেখায় যে ইউএস সিনেটে সে ইলেকশন করছে। লেখাপড়া কি 10 পাস। এখন গতকালকে ডাইভার্সিটি প্লাজায় ওই সিদ্দিক যে বলছে মোদিজি মোদিজি, ওর লাগে তো আওয়ামী লীগের সম্পর্ক ভালো, কারণ ও হাসিনার লগেও দেখা করার জন্য ঢাকায় গেছে, আওয়ামী লীগের মন্ত্রীগুলোকেও পয়সা পয়সা আড্ডা মারছে, আবার বিএনপির তারেক রহমানরেও টাকা দিয়া বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছে। পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে এই মোদিজি মোদিজি যেই লোক বলছে তার পাশে দাঁড়ায় রাজনীতি করছে করে এবং বলে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, বিষয়টা যদি তাই হয় তাইলে আওয়ামী লীগ আর বিএনপি আমাদেরকে যদি ভারতীয় বর্ষতা স্বীকার করে বাংলাদেশ শাসন করতে হয়, তাইলে আমার বিএনপির দরকার কি? তাহলে তো আওয়ামী লীগ আইনে বসানো উচিত, কারণ আওয়ামী লীগ বিএনপির চাইতে অনেক গুছানো। আপনার কি এটা মনে হয় না? না, অবশ্যই সেখানে এখানে দৃষ্টিকোণ ভিত্তিক ডিফারেন্স আছে, এটা একই তো হতে পারে না। তাছাড়া যার সাথে সিদ্দিক সাহেব গিয়াস ভাইয়ের সাথে যে গিয়াস সাহেবের সাথে কথা বলেছেন, তো গিয়াস সাহেব তো আসলে পুরো বিএনপির মূল এটাতে রিপ্রেজেন্ট করে না। বিএনপি নিশ্চয়ই এটা লাইক করবে না যে আমি আর আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো ডিফারেন্স নাই। এটা বিএনপির কোর মেম্বাররা এটা কখনো সাবস্ক্রাইব করবে না। আপনার কাছে কি এইটা মনে হয় না যে গিয়াস আহমেদের মতো 2 টাকার রিকশাওয়ালা বাছলরা এরা আসলে রাজনীতি করে না, এরা করে পেশাবৃত্তি? যেই লোক মোদিজি মোদিজি মহিলা স্লোগান দেয়, সেই লোকের পাশে দাঁড়াইয়া গিয়াস আহমেদ যদি দাঁড়াইয়া বলে আওয়ামী লীগ আর আমাদের মধ্যে তফাৎ নাই, do you see any difference between a prostitute and a political leader? Do you see anything? It's very unfortunate, আমাদের দুর্ভাগ্য এরকম হয়। আপনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, এত অমায়িক আর কোনো ব্যাখ্যা নাই যে আপনি এত অমায়িক। কারণ কি জানেন? আপনি আমাদের বাংলাদেশের একটা প্রচলন, এই শব্দটা আমার বোন অনেক সময় আমারে বলে আমি যেন শব্দটা উচ্চারণ না করি। আপনি বাংলাদেশি এক বেশ্যাকে দেখা বলেন এটা আনফরচুনেট যে আমাদের এই বাংলাদেশি মেয়েটা বেশ্যাবৃত্তি করে। ভাই, দিস ইজ হার আইডেন্টিটি, দ্যাটস হোয়াট শি ডাজ। বেশ্যাবৃত্তি। এই গিয়াস আহমেদের মতো লোকজনরা, he talks like prostitute,
He smile like prostitute. He act like prostitute. He act like $2 hubri. He is a social prostitute. He doesn't have any more identity. এটাকে আপনি আনফরচুনেট বললে আপনি নরমাল একটা সিচুয়েশনকে, অন্য 10টা মানুষকে আপনি অসম্মান করেন। যেই লোক মোদিজি মোদিজি করা লোকজনের পাশে দাঁড়ায়া বলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ নাই, এটা দেখে আমার আনফরচুনেট শব্দটা মুখে আসে না। কি আসে জানেন? ও শিট। Okay, that's the difference in the expression though. তবে এটা যে তাকে আরো ডুবাবে এটা কিন্তু উনি ইতিমধ্যেই বুঝে গেছেন, সুতরাং আপনার আর কিছু বলতে হবে না। he has killed himself. উনি নিজের কফিনে আরেকটা পেরেক মারলেন নিজের ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ারে, সুতরাং এটা নিয়ে আর বেশি বলারই অবকাশ নেই। আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজর জালাল আহমেদ, আমি আর আপনি প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছি। ইউজুয়ালি আমার শোটা 1 ঘন্টার আমি করার চিন্তা করেছিলাম, কিন্তু আপনার সাথে আলাপ আলোচনাগুলো আমি এনজয় করছিলাম একটা কারণে, বেশ কিছু ইম্পর্টেন্ট সাবজেক্টে আমরা আলাপ আলোচনা করেছি। এই মুহূর্তে আমি আপনাকে বলবো, আপনি যতটা সময় নেন কমফোর্টেবলি, আমি চাচ্ছি পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন এবং আপনি যদি কোনো অ্যাডভাইস করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমাদের দেশবাসীর প্রতি, প্লিজ ডু। দিস ইজ ইয়োর ফ্লোর। আমরা আজকে কয়েকটা বিষয়ে আলোচনা করেছি। একটা হলো যে বর্তমান বাংলাদেশের সরকার, তার রূপরেখা, তার কর্মকাণ্ড, এটাকে কি কি সমস্যা আছে এটার মধ্যে, সেগুলো আইডেন্টিফাই করে একটা সলিউশন বের করা যে কি করা যায়। তার মধ্যে আপনি বেশ কিছু সাজেশনসও দিয়েছেন। এর মধ্যে আসছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার টু দি আর্মি। আমরা জানি যে এটা দেওয়া হয় একটা সাময়িকভাবে উত্তেজনা রোধ করার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এটার প্রয়োগ এবং এটার রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে এটার প্রয়োগ ঠিক মতো এখন পর্যন্ত হয় নাই, যার প্রতিফলন জনগণ পেয়ে থাকবে সেটা হয়নি। অতএব এটা একটা পরিবর্তন দরকার, অর্থাৎ আর্মিকে এটা এই অবস্থায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হলো, আপনি ডক্টর ইউনূস স্যারকে বেশ কিছু সাজেশন দিয়েছেন কিভাবে ডিফেন্স মন্ত্রণালয়ের মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে, তো এই সাজেশনটাও একটা কার্যকর হতে পারে। আর আমি মনে করি যে আমাদের এই সরকারের মধ্যে একটা ব্রাঞ্চ থাকা উচিত যেটার নাম হবে এথিক্স অফিস। এটা উন্নত বিশ্বে এথিক্স অফিস আছে, কোনটা রাইট কোনটা রং এইটা বিবেচনা করে সরকারকে জানার জন্য একটা অফিস থাকে। এইরকম একটা সেল ডক্টর মোহাম্মদ ইউনূস রাখতে পারেন, যে রাইট আর রংটা চিহ্নিত করে ওনাকে জানাবেন, সেই অনুসারে উনি ব্যবস্থা নেবেন। তো সেটা একটা সাজেশন আমি মনে করি। এটা আমেরিকাতে আছে, আপনি জানেন, ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন দেশে আছে, এটা সুফল আছে। আর একটা কথা হচ্ছে যে এই যে বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থান, এটা সম্পর্কে আমি বলবো, অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিঠ ও ওপিঠ। এটার কিছু কিছু যৌক্তিকতা আছে, যৌক্তিকতা, যেমন ক্ষমতায় গেলে ওদের আচরণ অনেকটা একই রকম হয়ে যায়। তো আমরা আশা করব যে এইবার যদি যেই ক্ষমতায় আসুক, আমরা জানি না কে ক্ষমতায় আসবে ইলেকশনে, তো তারা যাতে এই ইতিহাস থেকে, পুনরাবৃত্তির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে একটু রেকটিফাই করেন, এবং আওয়ামী লীগ যেই পন্থায় চলেছে বিএনপি সেই পন্থায় না যাক, বিপ্লবী চেতনাটা তাদের ধারণে থাকুক। তা না হলে, আর আমি আরেকটা বলবো যে ছাত্র জনতা যারা একটা বিপ্লব সাধন করেছে, অবিশ্বাস্য বিপ্লব তারা সাধন করে ফেলেছে, তারা ঐক্যবদ্ধভাবে একটা শক্তি হিসাবে যেন থেকে যায়। কারণ আমার অভিজ্ঞতায় যা দেখছি, যদি ইলেকশন হয়ে যায়, হস্তান্তর হয়ে যায়, বছর খানিকের মধ্যেই চেহারা পাল্টে যাবে, আবার সে পুরনো ইসে। তখন এই শক্তিটা যারা বিপ্লব করলো, এই শক্তিটা যেন আবার তাদের বিরুদ্ধে লাগানো যায়, সেই রকম ভাবে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি আশা করি আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো। আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প অভিজ্ঞতায় আমি বেশ কিছু কথা বলেছি, আপনার মনোভূত নাও হতে পারে, বাট আমি নিজস্ব মতামতটাই বলে গেছি। আর লাস্টলি আমি বলবো, আমার শ্রদ্ধা আছে সমস্ত জাতীয় নেতাদের প্রতি,
এবং শেখ মুজিবুর রহমান ওনার যেই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই যে আমরা স্বাধীনতা পেলাম, সেটা অনস্বীকার্য।